আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো ফ্লুইড ফ্রিকশন ইন এ পাইপ। আচ্ছা, আমাকে বলো তো পাইপে ফ্লুইড ফ্রিকশনটা আমরা কখন পাই, বা ফ্লুইড ফ্রিকশনটা কি সেটা বলতে পারবা? ফ্লুইড ফ্রিকশনটা কি? আচ্ছা, কারো কোনো আইডিয়া নেই? ম্যাম ভিসকোসিটি। ম্যাম পাইপে যে যেটা যেখানে কি ফ্লো হচ্ছে সেটার সারফেসের সাথে যে সেটাই তো ম্যাম ফ্রিকশন। হ্যাঁ, ফ্লুইড ফ্রিকশন হলো ফ্লুইড ফ্লো হওয়ার সময় যে রেজিস্ট্যান্স বা যে বাধাটা পাই আমরা, সেটাকে আমরা বলতেছি ফ্লুইড ফ্রিকশন, তাই না? আর এই ফ্রিকশনটা কি কি কারণে হতে পারে? ফ্রিকশনটা অনেক কারণে হতে পারে, যে ফ্লোটা কেমন হচ্ছে সেটার উপর, টার্বুলেন্ট, ল্যামিনার, এই ফ্লো গুলা সম্পর্কে তো আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। টার্বুলেন্ট ফ্লো হলে যেমন ভেলোসিটি বেশি থাকবে, ল্যামিনার ফ্লোতে ভেলোসিটি কম থাকবে, সেই ক্ষেত্রে যেমন দেখা যাবে যে ফ্রিকশনটা ভ্যারি করবে। আবার যখন ফ্লুইডটা একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো করবে, তখন দেখা যাবে যে এই পাইপের ভিতরে কি ফ্লুইডের যে মলিকুলস গুলো আছে, একটা মলিকুলস এর সাথে আর একটা মলিকুলস এর কিন্তু একটা ফ্রিকশন হবে। আর একটা হবে যে সাইডের যে ওয়াল গুলা আছে সেই ওয়ালের সাথে মলিকুল গুলা। তা আমরা কয়েক টাইপসের এখানে ফ্রিকশন পাচ্ছি, যে মলিকুল গুলোর একটা একটার সাথে ফ্রিকশন, তারপরে মলিকুলস এবং ওয়াল, যে পাইপের যে ওয়াল সেটার সাথে ফ্রিকশন, আবার ফ্লো কি টাইপ সেটার উপরও ভিত্তি করে আমরা ফ্রিকশন পাচ্ছি। তো ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে একরকম ফ্রিকশন, কারণ ল্যামিনার ফ্লোতে আমরা কি জানি যে প্রত্যেকটা ফ্লুইড পার্টিকেল প্যারালাল ফ্লো করে, আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে যে কোনো ডিরেকশনে ফ্লো করে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রিকশনটা বেশি হবে। তো আমরা দুইটা টাইপসের ফ্রিকশন পড়বো। এক্সপেরিমেন্ট 8 এ হলো ফ্লুইড ফ্রিকশন, যেটা সেটা হলো পাইপের ক্ষেত্রে আমরা প্রযোজ্য, পাইপের ক্ষেত্রে পাচ্ছি, এবং এটাকে বলতেছি আমরা মেজর লস। আর নেক্সট ক্লাসে আমরা দেখব যে পাইপ ফিটিংস এর জন্য যেটা, সেটাকে আমরা বলবো মাইনর লস। তো ফ্লুইড ফ্রিকশনের এই যে ফ্রিকশনের কারণে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি মেজর হেড লস। এখন আসে এক্সপেরিমেন্টে। এটার ডিটেলস, এটা আরো আমি তো এক্সপেরিমেন্টের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলবো। এটার ডিটেলস তোমরা হয়তোবা থিওরিতে হয় পড়ানো শুরু করা হয়েছে, আর না হলে পড়বা। এই সেমিস্টারে তোমরা থিওরিতে এটা পড়বা। প্যারালাল পাইপ ফ্লো, তারপরে সিরিজ পাইপ ফ্লো, এগুলা কি পড়ানো শুরু করা হয়েছে তোমাদের? আমাদের ল্যামিনাল পর্যন্ত পড়ানো হয়েছে গতকাল পর্যন্ত। তাহলে এটা পড়ানো হবে, এই পাইপ নেটওয়ার্কিং গুলা, তারপরে ফ্লুইড ফ্রিকশন, এটা ডিটেলস তোমরা থিওরিতে এই সেমিস্টারে পড়বা। তো ল্যাবে যতটুকু আমার দরকার ততটুকু অবশ্যই ডেসক্রাইব করে দেবো তোমাদের। তো দেখো, অলরেডি কিন্তু বলছি যে ফ্লুইড ফ্রিকশন যেটা, সেটা হলো মেজর হেড লস। এই যে মেজর কেন বলছি, যে মেজরিটি অ্যামাউন্টের ফ্রিকশন বা মেজরিটি অ্যামাউন্টের যে লস, সেটা কিন্তু আসলে ফ্রিকশন থেকে আসতেছে। এছাড়া ছোট ছোট আনুষঙ্গিক আরো কিছু লস আমরা পাই। আমরা লসের যে ফর্মুলাটা শিখছিলাম, যে ফ্রিকশনের জন্য হচ্ছে, ভেলোসিটির জন্য হচ্ছে, এরকম বিভক্ত, বাট মেজরিটি অ্যামাউন্টের লসই কিন্তু আমরা পাচ্ছি ফ্লুইড ফ্রিকশনের জন্য। তো এখানে এটাই বলা হচ্ছে যে মেইন হেড লস যেটা হয় সেটা হলো ফ্রিকশনস ইন পাইপস। এখন ফ্রিকশনটা কেন হবে? রাফনেস অফ পাইপ। রাফনেস কি? যে সারফেস, এই যে পাইপের যে সারফেসটা, পাইপের সারফেসটা কি স্মুথ নাকি রাফ? সারফেসটা কেমন? সারফেসটা যদি খুব স্মুথ হয় তাহলে তুলনামূলক ফ্রিকশনটা কম হবে, যদি রাফ হয় সেই ক্ষেত্রে ফ্রিকশনটা বেশি হবে। তো এইটার উপর ভিত্তি করে আমাদের ফ্রিকশনটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো এখানে এই পাইপের যে ফ্লোটা, পাইপের ভিতর যে পানির ফ্লোটা হচ্ছে, এখানে এই যে রাফনেস অফ পাইপ বলা আছে, ধরো যে আমরা রাফনেস ভিতরে কোনো স্মুথ সারফেস না, বা ধরো যে দীর্ঘদিন পাইপ পানির মধ্যে যে পানি ফ্লো করতে করতে
পাইপে দেখা যায় যে সারফেসটা আস্তে আস্তে জং পড়ে যায়, বা পাইপের যে ভিতরের যে সারফেসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এই কারণে কিন্তু সারফেসটাই আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো দেখা যায় যে কতটুকু পরিমাণ এখানে এই রাফনেস এর কারণে ইফেক্ট পড়ছে, সেটাকে আমরা বলতেছি প্রজেকশন। প্রজেকশন অফ রাফনেস, যে কতটুকু এখানে এই রাফনেস এর জন্য নষ্ট হয়েছে পাইপটা, সেটাকে আমরা বলতেছি প্রজেকশন অফ রাফনেস। তো শুধুমাত্র যে সাইজ অথবা শেপ অফ প্রজেকশন রাফনেস সেটার উপর ডিপেন্ড করতেছে না, অলসো ডিপেন্ড অন ডিস্ট্রিবিউশন আর স্পেসিং। মানে রাফনেস এর কথাটাই বলতেছে যে রাফনেস কত বেশি, সাইজ বলতে রাফনেস এর এই শেপটা বোঝানো হচ্ছে, যে প্রজেকশনের শেপটা কতটুকু বা কিরকম সাইজ সেটার উপর শুধু ডিপেন্ড করতেছে না, আর একটা বিষয় ডিপেন্ড করতেছে যে এটার একটা পিক থেকে আরেকটা পিকের মধ্যে স্পেসিং কত। মানে রাফনেস নিয়ে যদি আমরা ডিটেলস পড়াশোনা করি সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আরো ডিটেলসে জানতে পারবো যে রাফনেস গুলা কিভাবে হিসাব করা হয়। তো এখানে একটার সাথে আরেকটা রাফনেস এর যে স্পেসিং সেটাও আসলে ডিপেন্ড করতেছে। তো মেইনলি এই রাফনেস নিয়ে আসলে আমাদের কথাবার্তা, যে মেজর হেড লসটা আমরা পাচ্ছি রাফনেস অফ পাইপ, যেটা ফ্রিকশনের থেকে, মানে যেটা রিজন হলো ফ্রিকশন। এটা কি বোঝা গেছে? ম্যাম রাফনেসটাকে কি আই প্রজেকশন বলছে এখানে? রাফনেসটা কি মানে প্রজেকশন অফ রাফনেস বলতে মানে রাফনেস এর যে শেপটা সেটা কি বলা হচ্ছে প্রজেকশন অফ রাফনেস, টাইপ না। মানে প্রজেকশন বলতে একটা জিনিসের প্রজেকশন মানে কি, সেটার ইমেজ বা সেটা কি শেপ। একটা যদি তোমাকে নর্মাল একটা যে কোনো একটা কিছু প্রজেকশন করতে পারে, তার মানে সেটা শেপটা তোমার ড্র করতে হবে। তো রাফনেস যদি আমরা ড্র করি তাহলে সেই ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি প্রজেকশন অফ রাফনেস। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর আসি practical application. Flow through a single pipeline, pipes in series parallel. এই পাইপ ইন সিরিজ, পাইপ ইন প্যারালাল, এগুলা এই জিনিসগুলো থিওরিতে দেখবা যে একসাথে সিরিজ আকারে, আমরা তো জানি যে সার্কিটেও আমরা পড়ে আসছি সিরিজ কি প্যারালাল কি, সেম জিনিস পাইপের ক্ষেত্রে দেখা যাবে যে পাইপ গুলো যদি সিরিজ আকারে বসানো থাকে সেটাতে একরকম ফ্লো হবে, আর যদি প্যারালাল থাকে, যে এখানে একটা পাইপ এখানে আবার একটা পাইপের সাথে কানেক্ট করে দেন এখানে একটা পাইপ কানেক্ট, এইভাবে যদি থাকে, তো সিরিজ প্যারালাল এরকম পাইপ নেটওয়ার্ক সিস্টেম যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারতেছি যে সিঙ্গেল পাইপের মধ্যে যেরকম ফ্রিকশন সিরিজ বা প্যারালালের ক্ষেত্রে সেম ফ্রিকশন হবে না, অবশ্যই ফ্রিকশনের কম বেশি হবে। তো এখানে এটি বলা হচ্ছে যে the head loss from the source to the point of interest due to the friction along the pipe also provides the basis of pipe size. Diameter উপর ডিপেন্ড করতেছে। diameter উপর কিভাবে ডিপেন্ড করতেছে দেখো, কোনটাতে ফ্রিকশন বেশি হয় বলো তো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কোনটাতে ফ্রিকশন বেশি হবে? 2 নাম্বারটাতে বেশি হবে। কারণ কারণ কি, ডায়ামিটার যদি কম হয় তার মানে কি ভিতরে স্পেসটা কম, তাহলে পাইপের ভিতর দিয়ে পানিটা যখন ফ্লো হবে তখন সাফিসিয়েন্ট জায়গা পাচ্ছে না, সেই জন্য দেখা যাবে যে ডায়ামিটার যদি কম হয় ফ্রিকশনটা বাড়বে। তার মানে ফ্রিকশন বাড়লে মানে কি হেড লস, তাহলে হেড লসের সাথে সম্পর্ক, যদি ডায়ামিটার কমে হেড লস বাড়বে, তাই না? তাহলে সম্পর্কটা তো আমরা এরকমই পাচ্ছি। এটা কি বোঝা গেছে যে যদি ডায়ামিটার কমে তাহলে হেড লস বাড়বে? আচ্ছা, আর একটা আমরা ইকুয়েশন তোমরা শিখছো হয়তো বা থিওরিতে দেখবা, আমরা হেড লসের যে ইকুয়েশনটা সেটা একটু দেখি। এইচ এল ইকুয়াল টু 4f এল ডিভাইড বাই ডি বি স্কয়ার ডিভাইড বাই 2g। এল হলো লেন্থ অফ দ্য পাইপ। আচ্ছা দেখো, তাহলে এইচ এল প্রপোর্শনাল টু এল, লেন্থ, পাইপের লেন্থ যদি বাড়ে তাহলে ফ্রিকশনটা অবশ্যই বাড়বে। এটা কোত্থেকে পাইলাম আমরা? এটা সিরিজ এবং প্যারালাল ক্ষেত্রে, যখন একটা পাইপের ভিতর দিয়ে পানি যখন অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে তখন কি স্বাভাবিকভাবে ফ্রিকশনটা বেশি হবে। আর যদি ছোট্ট লেন্থে পানিটা ট্রাভেল করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে,
যে ফ্রিকশনটা তুলনামূলক কম হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন আসতে পারি যে যদি লেন্থ বাড়ে সেই ক্ষেত্রে ফ্রিকশনও বাড়বে, আর ফ্রিকশন যদি বাড়ে তাহলে হেড লসও বাড়বে। এফ তে ফ্রিকশন, তাহলে HL প্রপোর্শনাল টু এফ, ফ্রিকশন যদি বাড়ে হেড লসও বাড়বে। তার মানে সবগুলোর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এটুকু পর্যন্ত বোঝা গেছে? এই যে লেন্থের বিষয়টা এখানে বলা আছে, তার মানে ডায়ামিটার যদি কমে হেড লস বাড়বে, আর লেন্থ যদি বাড়ে হেড লস বাড়বে। এই সম্পর্কগুলা যদি বুঝতে পারো তাহলে এটা দিয়ে ডিসকাশন তোমরা লিখতে পারবে। কাজে এই কনসেপ্ট গুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, এটুকু পর্যন্ত গেল। এরপরে আসি আমরা, কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। ফ্রিকশন লস ইজ দ্য লস অফ এনার্জি অর হেড অকার্স ইন দ্য পাইপ ফ্লো ডিউ টু viscous effect generated by the surface of the pipe. viscous effect কি? viscous বা viscosity এটা আসলে কি? রেজিস্ট্যান্স অফ ফ্লো অফ ওয়াটার, তাই না? যে পানি ফ্লো করার যে রেজিস্ট্যান্স বা যেটা বাধা পাচ্ছে সেটাকে, সেই প্যারামিটারটাকে আমরা বলতেছি ভিসকোসিটি। তার মানে লস কখন হবে? যখন পানি ফ্লোতে বাধা পাবে তখনই তোমাদের লসটা হবে। তো এটা ডিপেন্ড করতেছে অন দা ওয়াল শিয়ার স্ট্রেস বিটুইন ফ্লুইড এন্ড পাইপ সারফেস। তা আমি এটা কিন্তু শুরুতেই বলছি যে পাইপের যে সারফেসটা আছে, পাইপের সারফেসটা স্মুথ নাকি রাফ, সেটার উপর ভিত্তি করে দেন এই শিয়ার স্ট্রেসটা জেনারেট হবে, এবং শিয়ার স্ট্রেসের সাথে আমাদের এনার্জি লসটাও ডিপেন্ড করতেছে। আচ্ছা, আর শিয়ার স্ট্রেসটা কিভাবে ডিপেন্ড করতেছে? দেখো, শিয়ার স্ট্রেসটা ডিপেন্ড করতেছে পাইপের ভিতর যে পানিটার ফ্লো হচ্ছে সেই ফ্লোটার টাইপের উপর, যে টার্বুলেন্ট নাকি ল্যামিনার। আমরা জানি যে ল্যামিনার ফ্লো কিন্তু প্যারালাল আকারে মুভমেন্ট করে, আর টার্বুলেন্ট ফ্লো কিন্তু এলোপাথারি। আমরা যখন ফ্লোয়ের ডিরেকশন পাই, কারণ নর্মাল প্র্যাকটিক্যাল লাইফে আমরা যত ফ্লো দেখি সব প্রত্যেকটা ফ্লোই কিন্তু টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো আমরা খুব বেশি একটা পাই না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেটা, যে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে নর্মাল একটা তোমাদের একটা এক্সাম্পল দেই। যদি একটা একটা পাইপের মধ্যে ধরো যে পানি আছে, সেখানে তুমি একটা ড্রপ কালার তুমি যদি ছেড়ে দাও, তাহলে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে দেখবা যদি ল্যামিনার ফ্লো থাকে কালারটা মিক্স হবে না। পানির মধ্যে যখন একটা কালার ছাড়ো বা একটা কোনো ড্রপস অফ কালার এখানে যায়, তাহলে সেটা কি হয়? পানির সাথে নিমিশে কিন্তু মিশে যায় বা ছড়ায় যায়। তো ল্যামিনার ফ্লো যদি হয়, ল্যামিনার ফ্লোতে কিন্তু কালারটা যেভাবে দিবা ইনট্যাক্ট ওভাবেই থাকবে, কোনো মিক্স হবে না। ট্রানজিশনাল ফ্লোর ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট এই পানিটার মধ্যে যখন কালারটা দেবা জাস্ট একটুখানি ছড়ায় গেছে। আর টার্বুলেন্ট ফ্লো যদি থাকে, তার মানে পানিটা ফ্লোয়িং অবস্থায় আছে, তাহলে তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে কালারটা পানিতে একদম মিক্স হয়ে যাবে। তা পার্থক্যটা বুঝতে পারছো এই তিনটা টাইপসের ফ্লোর? ম্যাম আরেকবার রিপিট করা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এক গ্লাস, ধরো যে পাইপের কথা আমরা বাদ দিলাম, একটা গ্লাসে পানি নিলাম, ঠিক আছে? পানির মধ্যে আমরা একটা ড্রপ অফ কালার, যে কোনো একটা কালার তুমি ইনসার্ট করলা। এখন যদি দেখো যে পানির মধ্যে কালারটা মিক্স হচ্ছে না, যেভাবে দিছো ইনট্যাক্ট ওভাবেই আছে, তাহলে বুঝতে হবে এখানে ফ্লোটা যেটা হচ্ছে সেটা ল্যামিনার ফ্লো। কারণ ল্যামিনার ফ্লো প্রত্যেকটা প্যারালাল থাকবে, কারণ কালার তো এখানে মিক্স হবে না, প্রত্যেকটা মলিকুল একটার সাথে আরেকটা কিন্তু দেখা যাবে যে এখানে একটা লাইন ফ্লো পাবো আমরা, তো কালারটা মিক্স হবে না। বাস্তবে আমরা এই টাইপসের ফ্লো পাই না। আর ট্রানজিশনাল ফ্লো যদি হয় তাহলে দেখা যাবে জাস্ট পানির মধ্যে কালারটা দেওয়ার সাথে জাস্ট একটুখানি ছড়ায় গেছে, ফুল পানিতে কিন্তু মিক্স হয়নি, জাস্ট কিছু পোর্শন ছড়ায় গেছে। আর টার্বুলেন্ট ফ্লো যদি হয় তাহলে দেখবা কালারটা পানিতে দেওয়ার সাথে সাথে পানিটা মিক্স হয়ে যাবে, পানিটার ভিতরে কালারটা মিক্স হয়ে যাবে। এই তিনটা ভেরিয়েশন দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে কোনটা টার্বুলেন্ট ফ্লো, কোনটা ল্যামিনার ফ্লো এবং কোনটা ট্রানজিশনাল ফ্লো। এটার মেইন কজটা তো হলো ল্যামিনার ফ্লোতে আর কি ফ্লুইড পার্টিকেল গুলো প্যারালাল থাকে, আর টার্বুলেন্টে জিগজ্যাগ হ্যাঁ, ওরকম। টার্বুলেন্ট ফ্লো মানে কি, একটা পাথরের যদি পানির মধ্যে ছোড়ো তারপরে কি দেখা যাবে, পানিটা কিন্তু একভাবে, এমন না যে একদিকে খালি পানিটা সরতেছে বা একদিকে
তোমরা ইফেক্টটা পাচ্ছ, পুরো ওই সারাউন্ডিং যতটুকু জায়গা আছে সব জায়গায় পাচ্ছ। এটি আসলে টার্বুলেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, এখন রাফনেস এর কথা যে বলতেছি, রাফনেস তিনটা তোমাদের সার্কামস্টেন্স বলি। ধরো যে স্টিলের পাইপ, পিভিসি পাইপ, কোন পাইপে হেড লস বেশি পাওয়া যাবে? পিভিসি পাইপ, স্টিল পাইপ ম্যাম। স্টিল পাইপে সবচেয়ে বেশি হেড লস পাওয়া যাবে, কারণ স্টিলের সারফেস কিন্তু রাফ সারফেস, আর পিভিসি পাইপ কিন্তু একদম ভিতরে স্মুথ সারফেস হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে ম্যাটেরিয়াল যদি চেঞ্জ হয়, আমাদের ম্যাটেরিয়াল গুলা যদি আমরা পাইপের ম্যাটেরিয়াল চেঞ্জ করার সাথে সাথে এই লসের কিন্তু একটা ভ্যারিয়েশন আসবে, কারণ সব ম্যাটেরিয়ালে কিন্তু সেম ভাবে মানে সারফেসটা থাকে না। নর্মাল একটা প্লাস্টিকের পিভিসি পাইপ দিয়ে যদি তোমরা পাইপটা ফর্ম করো তাহলে দেখো ভিতরে সারফেসটা একদম স্মুথ থাকে। সেই ক্ষেত্রে পানির ফ্লোটা তুলনামূলক, হ্যাঁ ল্যামিনার হবে না, কিন্তু টার্বুলেন্ট হলো সারফেসটা যেহেতু স্মুথ, লস তোমরা হেড লস কম পাবা। কিন্তু সেম জিনিস যদি স্টিলের পাইপ হয়, তোমার ওখানে দেখা যাবে টার্বুলেন্ট ফ্লোর জন্য অনেক বেশি হেড লস পাওয়া যাবে। আর একটা বিষয় হলো, যেটা একটু আগে বলে আসলাম, যে স্পেসিং যদি বাড়ে, এই যে একটু আগে একটা ফিগার রাখলাম না, এই যে স্পেসিং, আচ্ছা স্পেসিং যদি বাড়ে রাফনেস কমবে না বাড়বে? ম্যাম কমবে। রাফনেস কমবে। তাহলে কন্ডিশন গুলো একটু বোঝো। স্পেসিং বাড়লে রাফনেস কমবে। রাফনেস যদি কমে, আচ্ছা এটা একটা কন্ডিশন, প্রজেকশন বাড়লে রাফনেস কি হবে? বাড়বে না কমবে? প্রজেকশন যদি বাড়ে তাহলে রাফনেস কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। প্রজেকশন বাড়লে রাফনেসও বাড়বে, কারণ প্রজেকশন কি, এই যে পিক গুলার যে ডিস্টেন্স, তার মানে কি বেশি পিক হচ্ছে, প্রজেকশন বাড়তেছে, তার মানে রাফনেসটা বাড়তেছে। আচ্ছা, এরপর আসি আমরা, for turbulent flow the pressure drop is dependent on roughness of the surface, while laminar flow roughness effect of the wall are negligible। যেটা আমি অলরেডি বলছি যে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আসলে রাফনেসটা ওভাবে পাওয়া যায় না। ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে দেখা যায় একটা আমরা মানে ইউনিফর্ম কন্ডিশন বা আইডিয়াল কন্ডিশন যেটা, সেটা হলো ল্যামিনার ফ্লো। তো সেটার ক্ষেত্রে দেখা যায় যে এই রাফনেস মানে রাফনেসটা যেটা সেটা নেগলিজিবল থাকে। This is due to fact that for turbulent flow a thin viscous layer is formed near the pipe surface। অবশ্যই টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে সারফেসে একটা ভিসকোয়াস লেয়ার বা ভিসকোসিটির একটা ইফেক্ট আমরা পাবো, যেটা ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা খুব একটা বেশি পাবো না। আচ্ছা, এরপরে আসি ল্যামিনার ফ্লো, যেটা বলছি যে পার্টিকেল ফ্লো ইউনিফর্মলি, এখানে কি হয় ভেলোসিটিটা কম থাকে। ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটি কম থাকে এবং ল্যামিনার ফ্লোকে স্লো, ল্যামিনার ফ্লোটা যেটা সেটা খুবই স্লো প্রসেস, মানে খুবই স্লোলি ফ্লোটা করে, কারণ বুঝতে পারছো প্রত্যেকটা পার্টিকেল প্যারালাল চলবে, তাহলে সেই ক্ষেত্রে ফ্লোটা খুবই স্লো। আর টার্বুলেন্ট ফ্লো একটা ফাস্ট প্রসেস এবং এখানে পার্টিকেল কোনোটাই ইউনিফর্মলি ফ্লো করে না, সেই ক্ষেত্রে কি হয় ভেলোসিটিটা অনেক বেশি থাকে। আচ্ছা, এরপর আসি ফ্রিকশন, কি কি কারণে এই ফ্রিকশন লস গুলো পাচ্ছি সেটা আমি একদম ক্লাসের শুরুর দিকেই বলছিলাম। একটা হলো কন্ডিশন ফ্লো অফ ফ্লো, মানে ফ্লোটা ল্যামিনার নাকি ফ্লোটা টার্বুলেন্ট সেটা। মুভমেন্ট অফ ফ্লুইড মলিকুল এগেইনস্ট ইচ আদার, প্রত্যেকটা মলিকুল নিজেদের মধ্যে যখন মুভ করতেছে তখন একটার সাথে সংঘর্ষ হচ্ছে। মুভমেন্ট অফ ফ্লুইড মলিকুলস এগেইনস্ট ইনসাইড সারফেস অফ পাইপ, পাইপের যে সারফেস আছে সেখানেও একটা ফ্রিকশন জেনারেট করবে। আচ্ছা, যদি পাইপের লেন্থটা ইউনিফর্ম হয় এবং মেজার্ড এট ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য ভেলোসিটি, ভেলোসিটিটা যদি ভ্যারি করে তাহলে দেখা যাবে যে ভেলোসিটি ইজ লো ইনাফ টু সিকিউর ল্যামিনার ফ্লো। যেটা আমি অলরেডি বললাম যে যেহেতু এটা খুবই স্লোলি মুভ করতেছে, ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিকেল খুবই স্লো মুভ করতেছে,
তাহলে তো ভেলোসিটি মুভমেন্টের উপরই তো আসলে ভেলোসিটিটা আসে। তো যদি খুবই স্লো মুভমেন্ট করে সেক্ষেত্রে দেখা যায় ভেলোসিটিটা খুবই কম পাওয়া যায়। আর যদি দেখা যায় যে টার্বুলেন্ট ফ্লো তাহলে ভেলোসিটিটা আমরা অনেক বেশি পাবো। সেই ক্ষেত্রে এখানে সম্পর্কটা যেটা হয় সেটা হলো প্রপোর্শনাল টু ভি স্কয়ার ডিভাইড বাই 2g। ভেলোসিটি যদি বাড়ে তাহলে হেড লসও বাড়বে। এটুকু পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, এরপরে আসি। But with increasing velocity at a certain point where visual observation in a transparent tube would show that flow changes from laminar to turbulent. ফ্লোটা যখন স্লো ছিল তখন ছিল ল্যামিনার, এটা যখন কনভার্ট হয়ে ভেলোসিটি ইনক্রিজ করা শুরু করছে তখন এটা অবশ্যই ফ্লো আর ল্যামিনার থাকবে না, কনভার্ট হবে টার্বুলেন্ট ফ্লোতে। এখানে যেটা দেখা যাচ্ছে যে যদি আমরা এটাকে লগ লগ গ্রাফ পেপারে প্লট করি তাহলে দেখা যাবে যে এখানে যে এন এর ভ্যালু এখানে আসলে এইচ ভি স্কয়ার যেটা বললাম এইচ এল প্রপোর্শনাল টু ভি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে। ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে দেখা যাবে এইচ এল প্রপোর্শনাল টু ভি, আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে এইচ এল প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার এন। সরি, ঠিক আছে। তার আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটির সমানুপাতিক হচ্ছে হেড লস, আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটি এক্সপোনেন্ট সহ কিন্তু এখানে প্রপোর্শনালটা আসতেছে। তো এখানে এটি বলা হয়েছে এবং এন এর ভ্যালু দেখা যায় যে যদি টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে এটি ফুল রেঞ্জটাই টার্বুলেন্ট ফ্লোর জন্য, কিন্তু টার্বুলেন্ট ফ্লোর মধ্যেও যদি পাইপের সারফেসটা তুলনামূলক স্মুথ হয় তাহলে দেখা যায় এন এর ভ্যালুটি 1.75 এর আশেপাশে পাও। আর যদি দেখা যায় যে সারফেসটা খুবই রাফ হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে 2 বা 2 এর আশেপাশে ভ্যালুটা পাওয়া যায়। যদি আমরা লগ লগ গ্রাফ প্লট করি তাহলে আমরা এই সিনারিওটা দেখতে পাবো। বোঝা গেছে এতটুকু? ইয়েস ম্যাম। আচ্ছা, দেখো আমি যেটা বললাম এখানে সেটাই লেখা আছে যে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে প্রপোর্শনাল ফ্রিকশনটা প্রপোর্শনাল টু ভি এবং টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ভি টু দি পাওয়ার এন, এবং একটা এন এর ভ্যালুটা 1.75 থেকে 2। 1.75 হলো টার্বুলেন্ট ফ্লোর, পাইপের সারফেসটা যদি স্মুথ হয় আর যদি রাফনেসটা আস্তে আস্তে বাড়তে থাকে তার মানে সারফেসটা যদি রাফ হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ভ্যালু 2 পর্যন্ত হয়ে থাকে। Velocity is not only the factor that determines whether the flow is laminar or turbulent. আমরা শুধুমাত্র ভেলোসিটি দিয়ে আসলে বুঝতে পারি না যে ভেলোসিটি বলতেছি যে ভেলোসিটি কম হলে ল্যামিনার, ভেলোসিটি বাড়লে টার্বুলেন্ট ফ্লো, তো শুধু এই প্যারামিটার দিয়ে মেজারমেন্ট করা যায় না, দেখা যায় যে খুব ভালো আমরা রেজাল্ট পাই না। এই কারণে আমরা যেটা করি আমরা রেনল্ডস নাম্বার দিয়ে এই জিনিসটা ডিটারমাইন করি। রেনল্ডস নাম্বার সম্পর্কে কম বেশি সবার আইডিয়া থাকা উচিত। রেনল্ডস নাম্বার কি বলো তো? ম্যাম ফ্লো টাইপ কিছু এরকম, মানে ফ্লো টাইপটা কেমন হচ্ছে এরকম। ফ্লো টাইপটা কেমন হচ্ছে সেটা আইডেন্টিফাই করার একটা প্যারামিটার। রেনল্ডস নাম্বারকে বলা হচ্ছে, দেখো, ইকুয়াল টু ইনার্শিয়া ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্স। ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের যে রেশিও সেটাকে আমরা বলতেছি রেনল্ডস নাম্বার, এবং রেনল্ডস নাম্বারের উপর ভিত্তি করে আমরা আসলে পাবো আলটিমেটলি যে আমাদের ফ্লোটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো নাকি ট্রানজিশনাল ফ্লো, কি টাইপস এর ফ্লো সেটা আমরা আসলে ল্যামিনার ফ্লো দেখি আমরা বুঝতে পারি। যদি 2000 এর চেয়ে কম হয় তাহলে ধরে নেবো এটা রেনল্ডস নাম্বার, যদি 2000 চেয়ে কম হয় তাহলে ফ্লোটা হলো ল্যামিনার ফ্লো, যদি 2000 থেকে 400 পর্যন্ত হয় তাহলে ট্রানজিশনাল ফ্লো, আর যদি 4000 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো। এই কন্ডিশনটা অনলি পাইপ ফ্লোর জন্য প্রযোজ্য। ওপেন চ্যানেল ফ্লো তোমরা যখন করবা তখন দেখবা ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে এই রেশিওটা হয়ে যাবে 500, এই রেশিওটা হয়ে যাবে 12500। সো পাইপ ফ্লো এবং ওপেন চ্যানেল ফ্লো মিক্স করো না,
পাইপ ফ্লোর ক্ষেত্রে রেশিওটা হলো 2000 আর 4000, ল্যামিনার ফ্লো হলে 2000 আর টার্বুলেন্ট ফ্লো হলে 4000 এর বেশি। ঠিক আছে, এটা হলো পাইপ ফ্লোর জন্য অনলি ভ্যালিড। তোমরা যখন ওপেন চ্যানেল ফ্লো করবা তখন এটার যে আরো ফ্যাক্টরস গুলো সেগুলো জানবা। আমাদের যেহেতু পাইপ ফ্লো নিয়ে কথা বলতে, আমরা পাইপ ফ্লোটাই দেখি। তো জেনারেলি এই হেড লসটা কিসের উপর ভ্যারি করে? ভি টু দি পাওয়ার এন এর উপর, মানে এক্সপোনেন্ট অফ ভেলোসিটি সেটার উপর। এবং এটাকে যদি আমরা প্রপোর্শনাল সাইনটা উঠাই তাহলে এইচ এল ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার এন। কে হলো রাফনেস কোফিশিয়েন্ট। আচ্ছা, এরপরে দেখো যে ডার্সিস উইসবাস ইকুয়েশন, যেটা এই ইকুয়েশনটা আমরা কম বেশি সবাই জানি। ডার্সিস উইসবাস ইকুয়েশন হেড লসের জন্য যে 4f L বাই ডি ভি স্কোয়ার বাই 2g। এখান থেকে আমরা ফ্রিকশনের জন্য যে ইকুয়েশনটা সেটা আমরা এখান থেকে পাচ্ছি। এফ হলো ফ্রিকশন ফ্যাক্টর। আর ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে হেজেন পয়সলি একটা ইকুয়েশন দিছে, সেটা হলো 32 মিউ এল ভি ডিভাইড বাই রো জি ডি স্কোয়ার। তো ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে একটা, টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আর একটা। তো এই হেড লসটার জন্য আসলে এই ফ্রিকশনাল যে হেড লসটা হচ্ছে সেটার জন্য আসলে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের যে ফ্লোটা সেই ফ্লো এর ভ্যারিয়েশনটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপর আসি যে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি। আমরা এই যে কল ছাড়লে পানি পড়ে, পানির আলাদা করে কি কোনো স্ট্রেট লাইন বুঝতে পারো? আলাদা করে কিন্তু বোঝা যায় না। আচ্ছা, যদি একদম স্ট্রেট লাইনে ল্যামিনার ফ্লো যদি হতো, দেখতা যে এরকম ভাবে পানিটা ফ্লো হচ্ছে। আর আমাদের পানির ফ্লো হয় ইউজুয়ালি আসলে এভাবে। তার মানে আমাদের ফ্লোটা কি? এটা কি আর এটা কি? ম্যাম বামেরটা ল্যামিনার আর ডানেরটা টার্বুলেন্ট। টার্বুলেন্ট ফ্লো। তো এটা মানে ল্যামিনার ফ্লো আসলে প্র্যাকটিক্যাল আমরা পাই না। প্র্যাকটিক্যালি যা ফ্লো পাওয়া সেটা যদি আমরা যদি কলের বিষয় বলি বা রিভার বলি বা যে কোনো কিছু বলি, প্র্যাকটিক্যালি সবগুলাই আসলে টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো যদি তৈরি করতে হয় আইডিয়াল কন্ডিশনের জন্য, এটা আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করে তারপরে আমাদের এটা ইউজ করে বের করতে হবে। আচ্ছা, এখন আসি laminar flow. For laminar flow, the striking feature of the equation, it involves no empirical coefficient or factor. দেখছো এখানে কি কোনো f এর ভ্যালু আছে? এখানে কিন্তু কোনো f এর ভ্যালু নাই। তার মানে কি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে f টা ফ্রিকশনটা আসবে কোথা থেকে? ল্যামিনার ফ্লো তো এখানে ফ্রিকশনটা নেগলিজিবল। একটু আগেই তো বলে আসলাম যে ভেলোসিটিও খুবই কম থাকে এবং রাফনেস কোফিশিয়েন্ট নেগলিজিবল। তো সেই ক্ষেত্রে এই কারণে f এর কোনো প্যারামিটার এখানে নাই। তো এখানে আমরা ভিসকোসিটি এবং ডেনসিটি এই বিষয়গুলোর উপর আমাদের এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর ডিপেন্ড করে। আর সার্কুলার পাইপের জন্য ফ্রিকশনের ফর্মুলা 64 ডিভাইড বাই আর ই। এই ফ্রিকশন ফ্যাক্টর এফ, এটা এম্পিরিক্যালি এখান থেকে আমরা বের করতে পারি এফ ইকুয়াল টু ফাই আর ই, এটাকে সি আর ই টু দি পাওয়ার এম। এম হলো রেনল্ডস নাম্বার, এক্সপোনেন্ট নাম্বার, আর সি হলো একটা কনস্ট্যান্ট। এই পর্যন্ত হলো থিওরি। এখানে আর একটা বিষয় বলার আছে, শিয়ার স্ট্রেস proportional to roughness of pipe. আর শিয়ার স্ট্রেসের জন্য এনার্জি জেনারেট হয়, এনার্জি যদি ইনক্রিজ করে হেড লসও বাড়বে। এনার্জি ইনক্রিজ করা মানে পাইপের ভিতরে ফ্লোটা বাড়বে, ফ্লো বাড়া মানে টার্বুলেন্ট হবে, টার্বুলেন্ট হলে অটোমেটিক্যালি হেড লস বাড়বে। আচ্ছা, তো এই মোটামুটি এখানে কারো কোনো এতটুকু বুঝতে প্রবলেম আছে? ম্যাম লাস্টের এটা যে শেয়ার স্ট্রেসটা লিখলেন এটা একবার বলবেন না? শিয়ার স্ট্রেস কোনটা সেটা তো বুঝছোই। শিয়ার স্ট্রেস হলো যে রাফনেস যখন
পাইপের যখন সাইড ওয়াল গুলাতে রাফনেসটা যখন বাড়তেছে, সেই ক্ষেত্রে কি পাইপ ফ্লোর ক্ষেত্রে মানে স্ট্রেসটাও কিন্তু বাড়বে, শিয়ারের স্ট্রেস যেটা সেটাও বাড়বে। তো এটা প্রপোর্শনালি ডিপেন্ড করতেছে যে শিয়ার স্ট্রেসটা আসলে রাফনেস অফ পাইপের সাথে ইনক্রিজ করতেছে। আর শিয়ার স্ট্রেস যদি মানে যদি বাধা পায় ফ্লোটা, তার মানে কি আরো একটু বেশি ফোর্স লাগবে ফ্লো হতে, সেক্ষেত্রে কি হবে, এনার্জি জেনারেট হবে। সেই এনার্জি জেনারেট যদি বাড়ে, তার মানে কি অনেকখানি এনার্জি কিন্তু এই পাইপের ভিতরে জাস্ট রাফনেসটাকে কাভার করে ফ্লো হতেই চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এনার্জি বাড়বে, এনার্জি বাড়লে হেড লসও বাড়বে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে প্রসিজারটা তোমাদের একটু দেখাই। এখানে প্রসিজার এটা পড়ে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফ্লুইড ফ্রিকশন, ভেলোসিটি, দুইটারই আমি অলরেডি বলে ফেলছি। তোমাদের একটু ভিডিওটা একটু দেখায় আসি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এখানে আমরা হাইড্রোলিক বেঞ্চ দিয়ে এক্সপেরিমেন্টটা করব। এক্সপেরিমেন্ট প্রসেস মোটামুটি সেমই, কখনো এখানে ওয়্যার ইউজ করতে হচ্ছে, কখনো ওয়্যার ইউজ করতে হচ্ছে না। তো এই যে এই পাইপটা দিয়ে যখন ফ্লো হচ্ছে, তখন এখানে ম্যানোমিটার থেকে আমরা এই রিডিংটা নেব। এই যে এই পাইপটা দিয়ে ফ্লো হচ্ছে এবং এখানে ম্যানোমিটার যে রিডিংটা আমরা এখান থেকে পাচ্ছি। এই যে ডেপথ অফ ওয়াটারটা আমাদের মেজারমেন্ট করতে হবে। তো একই রকম মোটামুটি এক্সপেরিমেন্টের আগে যেভাবে করছো একই ওয়েতে করা। আমরা এখন ডাটা শিটে যাই, আমরা এখন এই ক্যালকুলেশন গুলো করবো। আচ্ছা, তার আগে তোমাদের ডাটা গুলো আমি একটু দিয়ে নিই। আচ্ছা দেখো, এখানে তোমাদের 4 গ্রুপের জন্য 4টা আমি ডাটা দিছি। ডায়ামিটার প্রত্যেকটা গ্রুপের জন্যই 1 সেন্টিমিটার ডায়া। তারপরে টাইম, যে এরিয়া এখান থেকে বের করতে পারবা, আর টাইমটা 42 সেকেন্ড, 45 সেকেন্ড, 48 সেকেন্ড, 50 সেকেন্ড। ঠিক আছে, 42, 45, 48, 50 4টা ডাটা দিছি। ডেপথ অফ ওয়াটার 1.2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 1.8 সেন্টিমিটার, 1.9 সেন্টিমিটার। ক্রস সেকশনাল এরিয়া 47 into 67 সেন্টিমিটার স্কয়ার। লেন্থ অফ দ্য পাইপ 4টা গ্রুপের জন্য 36 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আসো, তোমাদেরকে লেন্থ আরেকটা দেবো নাকি একটু চিন্তা করতেছি। আচ্ছা থাক, একটা লেন্থ দিয়ে করো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এরপরে তোমাদের ভিসকোসিটি লাগবে। ভিসকোসিটির যে ভ্যালুটা সেটা আমি মিটার স্কয়ার পার সেকেন্ডে তোমাদের সব গ্রুপের জন্য দিয়ে দিছি। ডাটাগুলো কি বোঝা গেছে? ডাটাগুলো কি তুলছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে তোমাদের যে কাজ, তোমরা ফার্স্টে দেখো নাম্বার অফ অবজারভেশন, ভলিউম। ভলিউম কিভাবে বের করবা?
ম্যাম ডেপথ অফ ওয়াটার দিয়ে গুণ করে এরিয়ার সাথে। ক্রস সেকশন এরিয়াকে ডেপথ অফ ওয়াটার দিয়ে গুণ করবা। টাইম আমি দিয়ে দিছি। ডিসচার্জ কিভাবে বের করবা? ম্যাম V/T। V/T। আচ্ছা, V/T করে ডিসচার্জ বের করলাম। ভেলোসিটি? ম্যাম ভেলোসিটি দেওয়া আছে। ভেলোসিটি দেওয়া নাই। ভেলোসিটি কিভাবে বের করবা? ম্যাম Q/A করে। Q/A। রেনল্ডস নাম্বার ফর্মুলা ছিল VD ডিভাইড বাই মিউ। VD দুটি আমরা জানি, ডায়ামিটার। আর এখান থেকে তোমাদের যে ভিসকোসিটি যার যার গ্রুপের জন্য শেষে সেই ভিসকোসিটি নিয়ে কাজ করবা। আচ্ছা, এরপরে আসতেছে HL। HL এর ফর্মুলা কি ছিল মনে আছে? HL এর ফর্মুলা? আচ্ছা, এখানে তোমাদের রেনল্ডস নাম্বারটা বের করার পর তোমরা এখানে একটা চেক দিবা যে রেনল্ডস নাম্বার তোমাদের টার্বুলেন্ট আসে নাকি ট্রানজিশনাল আসে নাকি ল্যামিনার আসে। রেনল্ডস নাম্বার কত আসে সেটা চেক দিবা। আচ্ছা, এরপরে তোমাদের এখানে সম্ভবত HL-টা আমার দিয়ে দিতে হবে। দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, এখানে গ্রাফ থেকে তোমরা HL-টা বের করতে পারবা। দাঁড়াও, তোমাদের নিজ নিজ গ্রুপের ভেলোসিটি পাবা, রেনল্ডস নাম্বার পাবা। HL এর ফর্মুলা ছিল, দাঁড়াও, HL তোমাদের কি টাইপস এর ফ্লো আসে সেটা দেখতে হবে আগে। তোমাদের ফ্লো যে টাইপস এর আসবে সেই অনুযায়ী তোমাদের এখান থেকে বের করতে হবে আর কি। তোমাদের যদি ল্যামিনার আসে তাহলে ল্যামিনারের ফর্মুলা ইউজ করবা। যদি টার্বুলেন্ট ট্রানজিশনাল আসে তাহলে তো আর মানে ট্রানজিশনাল আসলে তো ট্রানজিশনাল আলাদা ফর্মুলা দেওয়া নেই, টার্বুলেন্টের ফর্মুলা ইউজ করো। আর যদি ল্যামিনার আসে তাহলে ল্যামিনারের যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। আর ফ্রিকশন, এখান থেকে ফ্রিকশনের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারবা। আর সার্কুলার পাইপের ক্ষেত্রে তোমাদের এখানে আর এফ এর যে ভ্যালুটা, এফ এর ভ্যালুটা তোমাদের যদি ল্যামিনার আসে তাহলে এটা, সরি টার্বুলেন্ট আসলে এটা, ল্যামিনার আসলে এটা ইউজ করতে হবে। আর এছাড়া সার্কুলার পাইপ, এটা যে কোনো প্রকার সার্কুলার পাইপের জন্য তোমরা এটা ইউজ করতে পারবা। তো এখান থেকে F = 64 RE করলে F পাবা। F এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে HL এর ইকুয়েশনটা এখান থেকে আসবে। আর কিছু তোমাদের এখানে না, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে আসলে তোমাদের গ্রাফের কাজ। তোমাদের গ্রাফটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, একটু একটা মিনিট। আচ্ছা, তো এখান থেকে তোমাদের এই ভ্যালুগুলা সবগুলা বের হবে। দেন হলো তোমাদের লগ লগ গ্রাফ পেপার করতে হবে। লগ লগ গ্রাফ পেপার তোমরা এর আগেও করছো। লগ লগ গ্রাফ পেপার কি ভার্সেস কি একটু দেখে আসি আমরা। আচ্ছা, লগ লগ গ্রাফ পেপার করতে হবে। এদিকে প্লট HL ভার্সেস V, এটা একটা গ্রাফ করতে হবে F ভার্সেস RE। তোমাদের এখন যেটা তোমাদের করতে হবে, তোমাদের 4 গ্রুপের জন্য 4টা F পাবা। আর RE তো বের করছোই, তাহলে এখান থেকে গ্রাফ আসবে দুইটা গ্রাফ। লগ লগ গ্রাফ পেপার তোমরা ইউজ করবা দুইটা গ্রাফ থেকে। দেন হলো তোমরা হেড লস ভার্সেস ভেলোসিটি যেটা, সেখান থেকে তোমরা N এর ভ্যালু পাবা, C পাবা। আর ফ্রিকশন আর রেনল্ডস নাম্বারের যেটা, সেটার থেকে তোমরা পাবা এই ভ্যালুটা নেগেটিভ আসার কথা, M এর ভ্যালু, C আর FE।
এটা কোত্থেকে আসলো? থিওরিতে দেখা আসছিলাম আমি। এই যে f equal to c r e to the power m, তাহলে এখান থেকে f equal to c r e to the power m, তোমরা এই ইকুয়েশনটা জেনারেট করবা। আর এখান থেকে HL equal to k v to the power n। গ্রাফ দুটো বোঝা গেছে? হ্যালো, ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখান থেকে গ্রাফ দুটো বের করবা। তোমাদের n এর ভ্যালু রেঞ্জ দেওয়া আছে, তোমরা ডিসকাশন এটা লিখতে পারবা যে n এর ভ্যালু তোমাদের কিরকম আসতেছে সেটা লিখতে পারবা। ল্যামিনার ফ্লো আসলো না ট্রানজিশনাল ফ্লো আসলো, কোন টাইপস এর ফ্লো আসলো সেটা নিয়ে লিখতে পারবা। তো এই মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। আর আরেকটা বিষয়, তোমাদের যদি এক্সামে HL এর ভ্যালু দেওয়া থাকে, HL যদি দেওয়া থাকে, এখন তো আমি তোমাদের বলছি যে আগে f বের করে দেন হলো ওখান থেকে HL বের করতে, বা ইউজুয়ালি তোমাদের HL যদি দেওয়া থাকে তাহলে তোমরা ওখান থেকে এই মেইন যে ফর্মুলাটা ছিল এই যে এখান থেকে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখান থেকে বের করতে পারবা লসটা কত। ঠিক আছে, এখান থেকে লসটা বের করবা। আর যদি তোমাদের দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এই f equal to 64 divided by RE এটা বের করতে হবে, বের করে দেন ওখান থেকে তারপরে এই যে HL এর যে ভ্যালুটা সেটা বের করতে পারবা। ঠিক আছে, এই মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। আচ্ছা তোমাদেরকে আজকে ডাটাটা আমি দিয়ে দেবো নাকি চিন্তা করতেছি। আচ্ছা ম্যাডাম, থাক, তোমরা ক্যালকুলেট করো, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। করো, ক্যালকুলেট করো। ম্যাম, বলো। ম্যাম হেড লস ভার্সেস ভেলোসিটিতে যে কেটা আছে এটাই কি ম্যাম সি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি এর যে ভ্যালু সিটাই কে। ওকে ম্যাম। এখানে ইকুয়েশনে মেইন ইকুয়েশনে ছিল কে, এই কারণে আমি কে লিখছি। মেইন ইকুয়েশনটা কোথায় গেল? এই যে এখানে কে ছিল দেখে আমি কে লিখছি, সিটাই কে। ঠিক আছে, এই হলো তোমাদের গ্রাফ পেপার। আচ্ছা এরপরে তোমরা যেটা করবা, তোমাদের একটা HL ক্যালিব্রেশন যে গ্রাফটা, এই যে HL equal to k v to the power n, এটা দিয়ে তোমরা দেখো ভেলোসিটি লগ লগ গ্রাফ পেপারে এখান থেকে k HL to the power n এটা আসবে। তারপরে f ভার্সেস এটাও লগ লগ গ্রাফ পেপারে, এখান থেকে f equal to এটা c r e to the power m আসবে। এরপরে ক্যালিব্রেশন গ্রাফ করবা HL equal to k v to the power n, n এর ভ্যালু পাবা, k এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত নিবা। তোমাদের গ্রাফটা কেমন আসার কথা? যেহেতু n এর ভ্যালু 1 এর চেয়ে বেশি তাহলে তোমাদের গ্রাফটা এরকম আসবে। তোমরা এখান থেকে লগ লগ গ্রাফ পেপার থেকে n তারপরে কি এগুলা বের করে দেন 10টা ভ্যালুর জন্য তোমরা এই ক্যালিব্রেশন গ্রাফটা করবা। এটুকু পর্যন্তই তোমাদের এক্সপেরিমেন্ট। তারপর ডিসকাশন তো বললাম, ডিসকাশন এখান থেকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে?